চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে পিরোজপুর জেলায় জমি ও স্থাপনা দখলের অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী কিছু পরিবার। আপনার তো কোনো সিনেমার কাজ নেই, আপনার এই অর্থ যোগানটা কোথেকে আসে? কোনো অবৈধভাবে আসে নাকি? এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। ইনকাম ট্যাক্সে চাকরি করেন, আপনি দুদকে চাকরি করেন। যদি আমরা বলি যে ইনকাম ট্যাক্সে কি আপনি সঠিকভাবে ইনকাম ট্যাক্স দেন? হ্যাঁ, আমি অবশ্যই দিই। আমরা ফাইল আছে। শুনুন, বসেন, আমার কথা শুনুন। আমি বিগত এগুলোতে এই যে জায়েদ খান এখন জমি এও তো যে বেনজির আহমেদ যখন র্যাপিড ডিজি তার কাছে বসে থাকতো সারা ক্ষমতার চেয়ারে বসে 3টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ। সব আবেদনেই দিয়েছিলেন বায়বীয় ফোন নাম্বার। সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজি প্রভাব খাটিয়ে সেই প্রাইভেট সার্ভিস দিয়েই পাসপোর্ট পেয়ে যান 24 ঘন্টার মধ্যে। বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়। আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুদক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে, আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে, ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই। এখন যারা এই বেনজির আহমেদকে নিয়ে সমালোচনা করছেন এরা প্রত্যেকে হিপোক্রেট এবং প্রত্যেকে এরা হচ্ছে দুষ্ট বেঈমান। কারণ এই বেঈমানগুলা একটা কথাও কিন্তু বেনজির আহমেদকে নিয়ে পূর্বে লেখেন নাই। বেনজির আহমেদের সে বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে, তাদেরকে নিয়ে কেউ লেখে না কেন? তার চেয়ে বিগার, আমি নাম বলবো না, আপনি অনুমান করতে পারেন, তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছে। তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে, তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে। বাংলাদেশের কর এবং ভ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের সারা বছর ধরে লুটপাট করবার যে মহাপরিকল্পনা এই সরকার হাতে নিয়েছে সেটাই হচ্ছে বাজেট। এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না। একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না। তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট। আমরা এই নট লাইকদের উত্তরসূরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জায়েদ খান কত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, কত মানুষের টাকা মেরে এই পর্যন্ত এসেছে। আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশের দ্বিতীয় বেনজির হিসাবে জায়েদ খানকে আখ্যায়িত করা হয়েছে। জায়েদ খান কত কোটি টাকার মালিক হয়েছে এবং কত কোটি টাকার অবৈধভাবে সম্পদ করেছে। আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন জায়েদ খান কিন্তু বর্তমানে লন্ডনে রয়েছে। সে কিন্তু লন্ডন থেকে আর আসতে যাচ্ছে না। কেন আসতে যাচ্ছে না? দুদক তাদের বিষয়ে কিন্তু এখন নাক গলিয়েছে এবং দুদক কিন্তু সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে। তার জন্য কিন্তু জায়েদ খান সময় নিয়েছে আর লন্ডনে থাকার জন্য। তো বেশি কথা বলবো না, আপনার বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। আপনারা কিন্তু সকলে জানেন বেনজির আহমেদ এখনও বাংলাদেশে আসেনি, কবে বাংলাদেশে আসবে আজকের এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো চলুন দেখে আসি। এটা কি বাংলাদেশ চাই আটকাতে পারতো না? ওনাকে বিদেশ যেতে কারা হেল্প করছে? এই দেশের সরকারি কর্মকর্তারাই। সব বাদ দিলাম, বেনজির আহমেদের সে বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে, তাদেরকে নিয়ে কেউ লেখে না কেন? তার চেয়ে বিগার, আমি নাম বলবো না, আপনি অনুমান করতে পারেন, তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছে। তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে, তার চেয়ে অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে, বর্তমানে সার্ভিং আছে। হ্যাঁ, এরকম অনেক আছে, একজন অনেক আছে। তাদের কিনে কেউ লিখছে না কেন? বেনজির আহমেদ পিছনে লাগছেন। আগে সার্ভিং 2-4 জন কিনে লেখেন না, তারপরে বেনজির আহমেদ কিনে বলে। আবার তারপরে জেন আজিজের পিছনে লাগছেন। জেন আজিজের পিছনে কেন লাগছেন? তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে, প্রচুর আছে, তার চেয়ে বহুগুণে বেশি করছে। তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছেন না, সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন, চাটুকারিতা করতেছেন। যখন উনি রিটায়ারমেন্টে গেছেন, যখন উনি একটা মরা গরু, ইউ আর জাস্ট জাম্পিং উইথ দ্য ডেড কাউ। কেন এই ডেড কাউ নিয়ে জাম্পিং করাতে কিছু নাই, এটা একটা হ্যাপি হওয়ার কিছু নাই। দেখতে পাচ্ছি এখন সমালোচনা করছেন, এটা হাস্যকর। বাংলাদেশে এখন যারা এই বেনজির আহমেদকে নিয়ে সমালোচনা করছেন এরা প্রত্যেকে হিপোক্রেট এবং প্রত্যেকে এরা হচ্ছে দুষ্ট বেঈমান। কারণ এই বেঈমানগুলা একটা কথাও কিন্তু বেনজির আহমেদকে নিয়ে পূর্বে লেখেন নাই। যদি এমন হতো যে তারা পূর্বে কিছু প্রতিবাদ করেছে, এখন যারা সমালোচনা করেছে তারা আবার পূর্বে সবাই প্রশংসায় পঞ্চমুখ ছিল, প্রশংসা করছে সবাই, অনেক আছে। আপনি ফেসবুক পোস্ট দিয়েছে, তাকে ট্যাগ করে তার সাথে সেলফি তুলছে, তার ওখানে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা ওয়েটিং রুমে বসেছিল, তার কাছে যে তার মানে এমন কোনো বিষয় নাই যে প্রশংসা করে। বললাম না যে একজন রূপসী নারীর প্রশংসা মানুষ যেভাবে করে ঠিক ওইভাবে ওনার রূপের প্রশংসা করে। আপনাকে খুব সুন্দর লাগছে, আপনার টাইটা আমার তো সুন্দর লাগছে, আপনাকে সেরকম হ্যান্ডসাম লাগছে, মানে বিব্রতকর প্রশংসা করতে থাকে। আর বাকি ছিল নায়ক হওয়া, না হলে সবই। হ্যাঁ, ওনাকে নায়ক বানিয়ে ফেলছিল তারা। হ্যাঁ, এবং বাংলাদেশে কিছু নারী সমাজ আছে, তারাও তারে এবং কি বলবো যে মহিলা আইনজীবী বলেন, মহিলা আওয়ামী লীগ বলেন, মহিলা দল বলেন, মহিলা স্বেচ্ছাসেবক লীগ বলেন, মহিলা যুবলীগ বলেন, এই তারপরে আমাদের যে বিভিন্ন যে নায়িকারা আছেন চলচ্চিত্র জগতের, এরাও যে প্রশংসা করেছেন রীতিমতো। এই যে জায়েদ খান এখন জমি এও তো যে বেনজির আহমেদ যখন র্যাপিড ডিজি তার কাছে বসে থাকতো সারা সর্বক্ষণ বসে থাকতো। যখন আপনি র্যাবে ছিলেন দেখেছেন? আমি ছিলাম না, ওইটা আপনি পার্সোনালি আমাকে এটা ইয়ে করেন, কারণ অনেক মানুষ আছে যারা সমালোচনা করছে, এটা খুবই হাস্যকর। আমি সত্যি কথা, আমি যেমন এখন পর্যন্ত ওনাকে নিয়ে কিছু লিখিনি, চুপ আছি। বরং কারণ উনি যখন সার্ভিং, উনি আইজিপি, আমার মনে আছে তখন আমি ওনাকে নিয়ে ফেসবুকে একটা লেখা দিয়েছিলাম। তো তখন তো একটা মানুষও পাইনি যে তাকে নিয়ে সমালোচনা করে, অথচ এখন সমালোচনা করছে। আচ্ছা, যাই হোক, তো বেনজির আহমেদ প্রসঙ্গ বাদ, আমি মনে করি এই বিষয়ে আলোচনাই করা উচিত না। কারণ
এখন তার বিচার হোক না ইম্যাটেরিয়াল, কারণ বেনজির আহমেদ নিয়ে যা করা হচ্ছে এইটা আমি মনে করি এটা কোনো গুড ইনিশিয়েটিভ না। এটা হলো একটা আমেরিকার প্রতি একটা আই ওয়াশ, কারণ তার প্রতি স্যাংশন আছে, অনেক কিছু আছে, এইটার উদ্দেশ্য অন্যরকম। এটা কোনো দুর্নীতি দমনের উদ্দেশ্যে বা কোনো দুষ্টের দমনের জন্য অথবা কোনো অন্যায়ের অপরাধের জন্য এই অ্যাকশন নেওয়া হয় নাই, দ্যাট ইজ ফর শিওর। এটা করা হয়েছে একটা আই ওয়াশ কমপ্লিটলি। এটা কেউ অ্যাগ্রি করুক না করুক, আমি সেটা বলবো না, বাট দিস ইজ কমপ্লিটলি আপনার ফলস প্রোপাগান্ডা যে তার বিরুদ্ধে একজন অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে, ভালো অ্যাকশন নেওয়া হয়েছে, তার উপর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, ব্লা ব্লা। উনি যে বিদেশ গিয়েছেন এটা কি বাংলাদেশ চাই আটকে দিতে পারতো না? ওনাকে বিদেশ যেতে কারা হেল্প করছে? এই দেশের সরকারি কর্মকর্তারাই। সব বাদ দিলাম, বেনজির আহমেদের চেয়েও বড় বেনজির বর্তমানে সার্ভিং আছে, তাদেরকে নিয়ে কেউ দেখে না কেন? তার চেয়ে বিগার, আমি নাম বলবো না, আপনারা অনুমান করতে পারেন, তার চেয়ে বেশি টাকা বানানো লোক বর্তমানে আছেন। তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার আমেরিকা আছে, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি সম্পত্তি তার গাজীপুরে আছে, নারায়ণগঞ্জে আছে, বিভিন্ন জায়গায় আছে বর্তমানে সার্ভিং আছে। হ্যাঁ, এরকম অনেক আছে, একজন অনেক আছে। তাদেরকে নিয়ে তো কেউ লিখছে না কেন? বেনজির আহমেদ পিছনে লাগছেন। আগে সার্ভিং 2-4জনকে নিয়ে লেখেন না, তারপরে বেনজির আহমেদকে নিয়ে বলেন। আবার তারপরে জেন আজিজের পিছনে লাগছেন। জেন আজিজের পিছনে কেন লাগছেন? তার চেয়ে বড় দুর্নীতিবাজ নাই বাংলাদেশে, প্রচুর আছে, তার চেয়ে বহুগুণে বেশি করছে। তাদের কথা সার্ভিং থাকা অবস্থায় লিখতেছে না, সার্ভিং থাকা অবস্থায় প্রশংসা করতেছেন, চাটুকারিতা করতেছেন। যখন উনি রিটায়ারমেন্টে গেছেন, যখন উনি একটা মরা গরু, ইউ আর জাস্ট জাম্পিং উইথ এ ডেড কাউ। কেন? এই ডেড কাউ নিয়ে জাম্পিং করার কিছু নাই, এটা একটা হ্যাপি হওয়ার কিছু নাই। আপনার পারলে যে যিনি দায়িত্বে চেয়ারে বসে দুর্নীতি করছেন তখন কথা বলেন যে এই চেয়ারের অবমাননা করছেন, তুমি চেয়ার থেকে সরো। একটা সাংবাদিক তারপরে, কারণ এখন আমরা কি প্রশ্ন তুলছি, এখন আমরা বারবার প্রশ্ন তুলছি, তখন তো জানতো না কেউ, তখন তো বলেনি কেউ, তখন তো দেখেনি কেউ, রাইট? কে বলছে জানতো না? সবাই জানতো। মানে এই যে বেনজিরের ব্যাপারে, বেনজির আমাদের ব্যাপারে এখন সবাই বলছে যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তখন তো এমন ধরনের অভিযোগ আসেনি, তাহলে আমরা কিভাবে দেখবো? এখন ফরগেট অ্যাবাউট বেনজির আহমেদ রাইট নাও। আপনাকে যদি বলি আমি 5 জন চরম দুর্নীতিবাজ যারা 100 কোটি টাকা দুর্নীতি করেছে, এরকম 5 জন নাম আপনি বলতে পারবেন না? বুকে নাম বলতে হবে না, পারবেন না? বলেন, টেল মি, পারবেন না আপনি? অবশ্যই বেনজির আহমেদ সম্পর্কে সবাই জানতো। এদের গায়ের রং আমার আপনার মতো, এরা লর্ড ক্লাইভের মতো বড় ডাকাত, কিন্তু এরা সাদা চামড়ার লোক না। এই দুই পার্থক্য ছাড়া বাংলাদেশের আওয়ামী দখলদারদের, বাংলা লর্ড ক্লাইভের বংশধরদের থেকে কোনো ন্যূনতম পার্থক্য নাই। আমার রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের 2 টাকার কোনো লাভ ক্ষতি নাই এই বাজেটে। যেই কৃষক ঘাম ঝরায় ফসল ফলান, সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না। জেলে মজুর আর কৃষকের বাংলাদেশ আমরা ফেরত পেতে চাই, যেই বাংলাদেশের বাজেটে প্রতিদিনকার নিম্ন মধ্যবিত্ত জনগণের কষ্টের কথা ফুটে উঠবে, যেই বাংলাদেশের মানুষ বাজেট পরবর্তী বাজারে গিয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, সেই বাজেট আমরা চাই। এবং একটা আওয়ামী দখলদারদের কাছ থেকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনিয়াদের মতো করে লর্ড ক্লাইভের উত্তরসূরিদের কাছ থেকে এরকম দেশমুখী কল্যাণমুখী কোনো বাজেট কখনোই সম্ভব হবে না। এটাই আমরা বলেছি, যাদের কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই। সেই লুম্পেন্ট মধ্যবিত্তকে বারবার খুশি এবং সন্তুষ্ট করবার জন্য ঋণ এবং খাটতি নির্ভর বাজেট করে বাংলাদেশের কর এবং ভ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের 12 বছর ধরে লুটপাট করবার যে মহাপরিকল্পনা এই সরকার হাতে নিয়েছে, সেটাই হচ্ছে বাজেট। এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না। 16 এবং 17 শতাব্দী থেকে শুরু করে ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসক আর বাংলাদেশের এই আওয়ামী দখলদারদের মৃত্যু পার্থক্য মাত্র 2টা। সেটা হচ্ছে ওরা 7000 মাইল থেকে দূর থেকে এসে বর্গীদের মতো ভক্তের মতো বাংলাদেশ দখল করে, বাংলা এবং ভারতবর্ষ দখল করে লুটপাট করেছে। আর এরা আমার দেশের লোক, এরা বাংলাদেশের চেতনা বিক্রি করে, মুক্তিযুদ্ধকে প্রতিদিন এবং প্রতি রাতে অপমান করে বাংলাদেশ রাষ্ট্রে একটা দখলদারিত্বের শোষণ কায়েম করেছে। বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত এবং ঢাকার শহরের মুভমেন্ট মধ্যবিত্তদেরকে আমরা বলছি, যেই মানুষটা আমাদের জন্য ফসল ফলায়, আলু পেঁয়াজ দিচ্ছেন বাজার ভরে, সেই মানুষগুলোর 2 টাকার লাভ হয় না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত প্রত্যেক দিন বাজারে গিয়ে যা বিশ্বাস করতে হচ্ছে, প্রত্যেক দিনকার প্রয়োজনীয় পণ্যে শত শতাংশের যে মূল্যস্ফীতি হয়েছে, সেটাই কোনো লাভের কোনো দিশা আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি না। একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না। তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট। আমরা এই লর্ড ক্লাইভদের উত্তরসূরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান করছি। ঘাটতি এবং ঋণ নির্ভর এই লুটপাটের বাৎসরিক মহাপরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি। আমরা প্রত্যাখ্যান করছি বাংলাদেশ রাষ্ট্রের 20 কোটি মানুষের কোনো ম্যান্ডেট ছাড়া যেই সরকার গত 15 বছর থেকে এই দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দখল করে আছে, তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নয়। গরিব মানুষরা যারা 12 কোটি মানুষ ভোট দেয় নাই, সেই ভোটারদের ব্যবসা বাণিজ্য থেকে জোর করে ভীতি দেখায়, মামলা করায়, নতুন করে কর এবং ট্যাক্সের ভ্যাটের বসায় টাকা উদ্ধার করবার কোনো অধিকার এই অবৈধ দখলদার সরকারকে দেওয়া হয় নাই। তাই আমরা বারবার বলেছি, এই রাষ্ট্র
রাষ্ট্রের কাছে আমাদের কোনো প্রস্তাবনা নাই। একমাত্র প্রস্তাবনা হচ্ছে এই দখলদার লর্ড ক্লাইভের বংশধর আছে আওয়ামী লীগ নামধারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই বাংলাদেশের দখলদারিত্ব থেকে দেশকে নতুন করে স্বাধীন করতে হবে। এই দেশকে বাংলাদেশিদের জন্য বানাতে হবে। সম্পূরক এর সাথে সংশ্লিষ্ট না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য একটু সুযোগ আছে আপনাকে প্রশ্ন করার অন্য বিষয়ে তাই করছি। মানে প্রধানমন্ত্রী, মালয়েশিয়াগামী 31,000 যুবকের ভাগ্য অনিশ্চিত, স্বপ্ন ভেঙ্গে চুরমার। 17,000 কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, 31শে মের মধ্যে পাঠানো যায় নাই। এর জন্য দায়ী যারা, তাদের বিরুদ্ধে কঠোর হস্তের ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং স্পিকার মালয়েশিয়াতে 14 দেশ থেকে রিসিভ করে ম্যান পাওয়ার, তার মধ্যে 13টি দেশেরই যারা লাইসেন্সধারী বৈধ সবাই লোক পাঠাতে পারে এক্সেপ্ট বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশেই মালয়েশিয়ার কিছু লোক এবং বাংলাদেশের কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পাঠাতে হয়। আমার প্রশ্ন হলো যে 14টি দেশের মধ্যে 13টি দেশ যদি সবাই লাইসেন্সধারী কর্মী পাঠাতে পারে, বাংলাদেশ কেন পারে না? এই জন্য দায়ী কে? মন্ত্রণালয়, আমাদের ডিপ্লোমেট বা কি? এই দুইটা বিষয়ে দেশবাসী আপনার কাছ থেকে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে, কিন্তু আমরা সরকার আসার পর থেকে যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায়, এবং এই যেতে যেয়ে কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারের ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতা সৃষ্টি হয়। প্রতিটি বাড়ি যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে। অনেক সময় যারা যায় তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। এটা শুধু মালয়েশিয়া না, অনেক জায়গায় হয়। বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার তো প্রয়োজন নাই। যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে, প্রয়োজন বোধে বিনা জামানতেও ঋণ দেওয়া হয়। কাজে সেইভাবে তারা ঋণ নিয়ে সেখানে শুধু এটা তাদের সুনির্দিষ্ট করতে হবে যে সে যে যেতে চাচ্ছে তার চাকরিটা যথাযথ কিনা, এটা নিশ্চয়তা দেওয়া হয়। এই নিশ্চয়তা পেলে পরে সে ব্যাংকের লোন নেবে, সেখানে চলে যেতে পারে, সে ব্যবস্থাটা কিন্তু আছে। কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে, কে আগে যাবে সেই দৌড় দিতে যেয়ে হাতা খাতা বাড়ি ঘর সব বিক্রি করে তারপরে পথে বসে, অথবা সেখানে যদি চলে যায় বিপদে পড়ে। এখন মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া, তারা সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু বিপদগুলির সৃষ্টি হয় না। এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। ধন্যবাদ মানুষ। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।